হুম। এই তোমরা কি সবাই সিভিল স্টুডেন্ট তো নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এমনি সবাই ভালো আছো তো নাকি? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ আছি। তোমাদের সেশন কত? তোমরা কি 16 না 17? স্যার 17। আচ্ছা 17। তোমাদের সাথে আমার যে কোর্সটা আছে সেই কোর্সটার সিলেবাসটা তোমরা আমাকে একটু দিও। আর যদিও সব সিলেবাস মোটামুটি একই রকম, তারপর জি একটু দিয়ে দিও যদি কোনো চেঞ্জ টেঞ্জ করে। তো তোমাদের সাথে আমার যেটা আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, তোমাদের সাথে আমার যে কোর্সটা ডিজাইন করা হয়েছে। জি স্যার। সো আমি তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং কলেজে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি জি তোমাদেরকে স্যার। প্রজেক্ট ম্যানেজমেন্ট নিচ্ছি। এর আগে অবশ্য তোমাদের সেকেন্ড সিনিয়রদেরকে সেকেন্ড সেটার হিসেবে ছিলাম, মানে সেকেন্ড পার্টে। হ্যাঁ। আর দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি নিছি, বাট আমি অন্যান্য জায়গায় প্রজেক্ট ম্যানেজমেন্টটা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্লাস নিয়ে থাকি বা নিই। তো দেখা যাক, তোমাদের সাথে আগে কখনোই ক্লাস নেওয়া হয় না বোধহয়। তো দ্যাটস ওয়াই তোমাদের সামনাসামনি থাকলে হয়তো ভালো হতো জিনিসটা, আরো আমরা আরো ই করতে পারতাম। আহ, আর সবাইকে ওই যে আমি যে আইডিটা দিচ্ছি ওইটা আমার পার্সোনাল আইডি। তোমরা ক্লাসের যে টাইমটা দিব সেই টাইমটায় তোমরা ক্লাসের মধ্যে এখানে ই করে দেবা। প্রেজেন্ট নিয়ে কোনো ওরিড হওয়ার কিছু নাই। আর ক্লাস রেকর্ড করতে পারো যদি একজন দুজন অনুমতি চাও, তাহলে আমি তোমাদেরকে অনুমতি দিয়ে দেবো যে তোমরা রেকর্ড করে রাখবো, যাতে অন্যান্য যারা সবাই নিতে পারে তোমাদের সাহায্যে। জি স্যার। আর আমার নামটা তো বোধহয় জানো, সেটা তো জাহিদ হাসান। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি আইপি ডিপার্টমেন্টে। আর সিলেবাসটার আমি দেখি তোমার একটা কপি তোমাদের কাছে আমার কাছে থাকার কথা। আমি দেখি কপিটা আমার কাছে আছে কিনা, সিলেবাসের কপিটা। তো সবকিছু মিলে কথা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমাদের একটা বিশাল একটা অংশ জুড়ে আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমাদের দেখবা যে তোমরা সিভিল ওয়ার্কস যারা জড়িত আছে দেখবা যে সব জায়গায় প্রজেক্ট আর প্রজেক্ট, এই প্রজেক্ট সেই প্রজেক্ট, প্রজেক্ট আর প্রজেক্ট, এই প্রজেক্ট। তাহলে এই প্রজেক্ট গুলো একটু ম্যানেজ করতে হবে, তাই না? না করলে তো বিপদ আছে। তো সেই জি স্যার। ম্যানেজ করার জন্য তোমাদের কিছু নলেজ থাকতে হবে, তোমাদের কিছু কি বলা যে কিছু স্ট্র্যাটেজিক্যাল আইডিয়া থাকতে হবে। সেই আইডিয়া বেসিসে আমরা কিছু পড়াশোনা করব বা তোমাদেরকে কিছু নলেজ আমি শেয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে কথাবার্তা। আর ক্লাস সপ্তাহে 2টা নেওয়ার চেষ্টা করব, 2টা কখনো 3টা এরকম। আর ক্লাসটা আস্তে ধীরে নেবো এই কারণে, কারণ দেখি এর মধ্যে তোমাদের ক্যাম্পাসটা খুলে দেয় কিনা। কারণ আমরা তো আসলে ইন্টারেক্টিভ ক্লাস করতে খুব পছন্দ করি, বা ইন্টারেক্টিভ ক্লাস করলে আমাদের সুযোগ সুবিধা হয়, তাই না? জি তো স্যার। আমরা অনলাইনে ক্লাস করতে অতটা অভ্যস্ত না, তারপর আমরা চেষ্টা করব। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করার চেষ্টা করবা, বা আমি তোমাদেরকে চেষ্টা করব প্রত্যেকটা জিনিসেরই অ্যান্সার দেওয়ার জন্য বা কোনো ইয়াতে করার জন্য। তো এই সাউন্ড মানে ভালো ইয়ে পাওয়ার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, যে মিউট করে রাখতে হবে নেটটা ভালো পাওয়ার জন্য। জি স্যার। আর ভিডিওটা না আসলেই বেটার, কারণ তাহলে তুমি নেট স্লো হয়ে যাবে তোমার। আমার এই ল্যাপটপ একটু ঝামেলা করতেছে, একটু একটু তোমরা ওয়েট করো, দেখি আমি চেষ্টা করতেছি। ল্যাপটপটা তো অনেক পার্টিসিপেন্ট 24-25 জন, মানে হিউজ। তোমাদের টোটাল ওভারঅল স্টুডেন্ট কত তোমাদের? 54। সরি, 54। 64? 54, 54 জন স্যার। 54 জন? ও আচ্ছা, তো থাক। মানে সবার যে প্রেজেন্ট হইতে হবে, আমি প্রেজেন্ট নিয়ে কিন্তু কোনো ঝামেলা করবো না, আলহামদুলিল্লাহ আগেই স্যার। বলে দিলাম। আমি ক্যাম্পাসে তোমাদের মানে রেগুলার ব্যাচ যখন পড়াই, রেগুলার ব্যাচে কিন্তু আমি তোমাদের ইয়া নিয়ে প্রেজেন্ট নিয়ে কোনো ঝামেলা করি না। তার তো অনলাইন ক্লাস, কথাটা বুঝতে পারছো? জি এটা স্যার। কিন্তু মাথায় রেখো। তো ওরিড হওয়ার কিছু নাই। আমি খুব একটা বেশি মানে প্রেজেন্টের উপর খুব বেশি ইয়া দেই না, ফোকাস দেই না তোমাদেরকে।
কারণ হচ্ছে যে ক্লাস তো তোমার নিজের মন থেকেই তোমার ক্লাসটা করতে হবে, এটা তো কেউ কাউকে বাধ্য করতে পারে না, তাই না? জি জি স্যার। ওকে, আমার মনে হয় আমরা একটু আস্তে আস্তে সিলেবাসটা কেউ কাছে থাকলে আমাকে একটু শেয়ার দিও তো, যে তোমার চ্যাট বক্সে দিয়ে আমাকে শেয়ার দিতে পারো। জি, আছে না কারো কাছে সিলেবাসটা? আচ্ছা স্যার। দাও তো। দেখো, আমরা আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা যদি সাবজেক্টটা পড়ি, বাই দ্য এন্ড অফ দা আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট আমাদের লার্নিং অবজেক্টিভ থাকবে, বা আমরা যেটা শিখতে পারবো বা আমরা তোমাদের যেটা শেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে যে হোয়াট ইজ ইনভলভ ইন ম্যানেজিং এ প্রজেক্ট। সো what the things or what the elements that are closely relevant to manage a project, তোমরা ডেফিনেশনে যাব, বাট তোমরা দেখবা যে বাংলাদেশে বিভিন্ন বড় ধরনের মেট্রো রেল প্রজেক্ট, পদ্মা ব্রিজ প্রজেক্ট, এন্ড তুমি যদি দেখো যে বিভিন্ন টানেল, তারপর হচ্ছে যে বড় বড় প্রজেক্ট গুলো যখন রান করে, কিন্তু সেখানে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা ব্যাপার থাকে, এবং প্রত্যেকটা বাংলাদেশের ডেভেলপমেন্ট পারপাসে কিন্তু প্রজেক্টে থাকে, এবং সেই প্রজেক্টটা পরে ডিটেল প্রোডাকশন প্ল্যানিং করা হয়, বিভিন্ন আর্কিটেকচারাল প্ল্যান করা হয়, সিভিল বিভিন্ন ড্রয়িং করা হয়, দেন এটাকে অ্যাকমপ্লিশ করা হয়। সো এই জায়গাগুলো করতে গিয়ে কি কি জিনিসগুলো এর সাথে জড়িত থাকে? আচ্ছা, তোমরা রেকর্ডের পারমিশন দেবো কাকে বলো তো? স্যার রেকর্ড হচ্ছে স্যার। সিআর কে? স্যার রেকর্ড হচ্ছে স্যার। কিভাবে রেকর্ডের পারমিশন পাইলাম? আমি তো রেকর্ডের পারমিশন দেই নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি যদিও, আচ্ছা ইটস ওকে, ফাইন। দেখো এটা নিয়ে আবার ই করে না, ফান টান বানাই না আর কি, যে মানে অনেকের না সময় ফান স্যার। টান জি স্যার, দেখলাম জি না স্যার, অবশ্যই। ইউটিউবে, না স্যার। স্যার এরকম ইউটিউবে দেখলাম যে অনলাইনে ক্লাস ক্লাস নিয়ে নিয়ে দেখলাম হেভি ফান জি না করা স্যার, আর কি। স্যার না স্যার, না স্যার, এটা স্যার হবে না আমি স্যার। ওই সিলেবাসটা দিয়ে দিছি স্যার, ওই একটা আমি ছবি। একটু দেখি, চ্যাট বক্সে দিছো? জি স্যার। জি স্যার, চ্যাট বক্স দিয়েছি স্যার। আচ্ছা চ্যাট বক্সে, নাইস, দেখি। স্ক্রিনশট আকারে দিছো না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ফুল সেমিস্টার সিলেবাস পিডিএফ আকারে দিয়ে দিছি। ও, ফুল সেমিস্টারের সিলেবাস দিয়ে দিছো জি স্যার। নাকি শুধু এই সাবজেক্টটা দিছো? এই স্ক্রিনশটে স্যার শুধু এই সাবজেক্টেরটা। রাইট রাইট, আমি তাহলে হবে, তাহলে হবে। জি 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 না না না, ওটা আর দরকার নেই, তুমি দরকার নেই। জি স্যার। তোমার ল্যাপটপটা একটু ঝামেলা করতেছে, ইয়া না তো, মানে অতটা আপডেটেড ল্যাপটপ না, প্লাস হচ্ছে আর ক্লাসের মধ্যে আর কি তোমার কি বলে, যে তোমরা যদি কোনো কোশ্চেন থাকে একটু নোট করে রাখবা, যে স্যারকে আমি কোশ্চেনটা পরে করবো, কারণ একটা সত্যি কথা বলতে কি, যে বাংলাদেশের আমরা প্রায় দেখবা যে প্রজেক্টের মধ্যে গন্ডগোল, প্রজেক্টের কেনাকাটা নিয়ে গন্ডগোল, এই করা নিয়ে গন্ডগোল, প্রজেক্টে দেখবা যে বালিশ কাণ্ড হয়ে গেছে, সিভিল ইঞ্জিনিয়ারের দরিদ্রের সাথে দেখবা এই কাণ্ড হয়ে গেছে, কেউ বুঝে করে কেউ না বুঝে করে। তো আমি এই জায়গাগুলো হচ্ছে আমরা চেষ্টা করব, আমরা এই বাজেট টাজেট নিয়ে আমরা কিন্তু অনেক ধরনের পড়াশোনা থাকবে আমাদের, বিশেষ করে বাজেট আর হচ্ছে তোমার বাজেটিং, এই জিনিসগুলো নিয়ে আমাদের অনেক বড় একটা জায়গা থাকবে কিন্তু, বুঝতে পারছো?
তো সেইখানে আমরা চেষ্টা করবো যাতে এই ধরনের গন্ডগোলটা বুঝে করলে অসুবিধা নেই আমার, যে বুঝে করছো বিপদ আছে এটা বুঝে নিয়ে করছো, কিন্তু না বুঝে কইয়া স্যারের কথা শুনে স্যারের কথার মধ্যে তুমি সিগনেচার করে দেখা গেছে পরে বিশাল গন্ডগোল। এই রিসেন্টলি দেখবে যে একটা লাইভ স্টক মানে পশু সম্পদ মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট পাস হয়েছে, সেখানে একটা বসার সিটিং চেয়ার মানে সিটিং চেয়ার বলতে আমি বুঝাচ্ছি গেস্ট চেয়ার, যেখানে আসে মানে তোমরা দেখবা যে টিচারদের বসার চেয়ার গুলো যে সেগুলোর দাম 6 লাখ টাকা। তো এখানে তো একজন ইঞ্জিনিয়ার এটাকে বাজেট করছে। তো আমার কথা হচ্ছে কি, তুমি বুঝে করছো না বুঝে করছো? যদি তুমি বুঝে করো আমার কোনো আপত্তি নাই, জি স্যার আমি বুঝে করছি যে আমার একটা মানে আনইথিক্যাল কিছু একটা আমার আছে, হ্যাঁ আনইথিক্যাল পয়েন্ট অফ ভিউ তোমার আছে, আমি ধরে নিলাম এটা থাকতেই পারে মানুষের নর্মাল ফেনোমেনা বা অনেক সময় প্রেশারে পড়ে, কিন্তু তুমি কি বুঝে করছো কিনা এটা হচ্ছে আমার কথা। তো প্রজেক্টের এখানে বাজেটারি ব্যাপার থাকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এই জন্য আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সটা এবং বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সটা আমি খুবই গুরুত্ব দিই এই কারণে যে তোমাদের এই জায়গাগুলোকে অ্যাটলিস্ট একটা ভালো নলেজ নিয়ে যাওয়া উচিত, যাতে তোমরা ভবিষ্যতে আমার ছাত্র হিসেবে তোমাদের ওই নামটা ওইখানে না আসে, বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে তারপর হচ্ছে দা ডিফারেন্স ফেজ অফ এ প্রজেক্ট। একটা প্রজেক্ট যখন স্টার্ট হয় এবং যখন একটা এন্ড হয়, এই স্টার্ট এবং এন্ডের মাঝে বিভিন্ন ধরনের ফেজ আছে। হ্যাঁ, এই ফেজ গুলোকে আমরা বলি হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের ফেজ। এই ফেজ গুলোকে আমরা চেষ্টা করব, সেই ফেজ গুলোকে আমরা পড়াশোনা করার জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এই ফেজ গুলো দেন হচ্ছে তোমার দা রোল অফ দা প্রজেক্ট ম্যানেজার। হ্যাঁ, এইবার হচ্ছে যে তুমি একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে তোমার কি ভূমিকা থাকবে, তোমার কি ইনফ্লুয়েন্স থাকবে, তোমার কি কন্ট্রিবিউশন থাকবে টু কমপ্লিট দা প্রজেক্ট, জাস্ট লাইক লিডিং, মোটিভেটিং এন্ড কন্ট্রোলিং। তার মানে হচ্ছে যে একটা প্রজেক্টকে তুমি এই শুরু থেকে শেষ করতে গিয়ে তুমি কতটুকু তোমার ভূমিকা থাকবে সেটা নিয়ে প্রশ্ন করবে। এন্ড দা টুলস ইউজড বাই দা প্রজেক্ট ম্যানেজার, তোমাকে এই প্রজেক্টটা কন্ট্রোল করার জন্য তোমার দ্বারা কি কি টুলস থাকবে যার মাধ্যমে তুমি এটা কন্ট্রোল করতে পারো। দেখবা যে ঘোড়া চালানোর জন্য তোমার হাতে চাবুক থাকে, হাতি চালানোর জন্য মাউথের হাতে তোমার এক ধরনের লোহার একটা ইয়ে থাকে। তো তুমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে তোমার হাতে কি থাকবে, আসলে আসলে কি থাকবে? তুমি প্রজেক্ট ম্যানেজার, তোমার দ্বারা একটা ড্রয়িং থাকতে পারে, নকশা থাকতে পারে, তোমার কাছে ডকুমেন্ট থাকতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে টেন্ডারের ডকুমেন্ট, বা আমরা যেটাকে বলি হচ্ছে জেনারেল স্পেসিফিকেশন থাকতে পারে। তো এইটা দিয়ে তুমি কিভাবে কন্ট্রোল করবে একটা প্রজেক্টকে, সেই জায়গাটাই আমরা আসলে বেসিক্যালি ফোকাস করার চেষ্টা করব। এবং আগে একটু সিলেবাসটা যেহেতু দিছে, আমি একটু সিলেবাসটা দেখি তোমাদের এখানে টেস্ট করে সিলেবাসটা দেখাচ্ছি। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ যে সিলেবাসটা এখানে কি আছে, লেখা আছে প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট। ফার্স্ট অফ অল আছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। তোমরা ম্যানেজমেন্ট হতে কোথাও আচ্ছা ওটা একসাথে চলে যাওয়া যাবে, অসুবিধা নেই। দেন প্রিন্সিপাল অফ কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন কন্ট্রাক্ট এন্ড এক্সিকিউশন, ইন্সপেকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল, কনস্ট্রাকশন সেফটি, কনস্ট্রাকশন প্ল্যানিং এন্ড শিডিউলিং। তো মোটামুটি এখানে আমি যা পড়াবো মোটামুটি এগুলো সবকিছুই এর মধ্যে আছে। বাদ থাকে এখানে কোয়ালিটি কন্ট্রোল আর হচ্ছে তোমার কনস্ট্রাকশন সেফটি। এই ব্যাপারটা মনে হচ্ছে আমার কাছে নতুন, এগুলো আমি তোমাদেরকে আগে কখনো ওইভাবে এই সিলেবাস যেগুলো ছিল সেটা ছিল না। সেই কস্ট অ্যাকাউন্টিং, আচ্ছা কস্ট অ্যাকাউন্টিং ও তোমাদের এখানে আছে, দেখা যায় কস্ট অ্যাকাউন্টিংটা কিভাবে কি করা যায়। আমরা আগে পড়াশোনা শুরু করি, দেন আমরা মোটামুটি এই অংশগুলো যাওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে যেহেতু প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট বলা হয়েছে, তো আমরা আগে দেখি যে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে জিনিসটা কি, দেন আমরা যাবো যে কনস্ট্রাকশন ম্যানেজমেন্টটা কি, তারপর আমরা যাবো হচ্ছে যে এই ম্যানেজমেন্ট গুলোর যে প্রিন্সিপাল যার মাধ্যমে এইগুলো কন্ট্রোল করা হবে সেই জায়গাটাকে আমরা ফোকাস করার চেষ্টা করবো। সো তোমরা একটা জিনিস জানলে খুব মজা পাবো বা জানা যে সাধারণত ম্যানেজমেন্টে আমরা যে কমার্সের স্টুডেন্টরা পড়ে, তোমরা দেখছো বোধহয় যারা যারা ভালো স্টুডেন্ট তারা সায়েন্স পড়ে, যারা মোটামুটি স্টুডেন্ট তারা কমার্স নেয়, যারা একদম মানে কি বলবো যে অনেক সময় আমরা বলি যে তারা একটু গরু গাদা টাইপের, একটু যদিও বলা ঠিক না, তো তারা কিনে কিনে আর্টসের সাবজেক্ট নেয়। এখন আমাদেরকে বলতো যে সবচেয়ে কঠিন কোন সাবজেক্টটা পড়া এর মধ্যে থেকে?
আর্টস। সায়েন্স স্যার। আর্ট, আচ্ছা সায়েন্স। আচ্ছা যে আর্টস বলছো তার পক্ষে তো একটা লজিক দাও যে আর্টস কেন কঠিন, তার কথা একটু শুনি। আর প্রচুর নাম পড়তে হয়, সালগুলা মনে রাখা লাগে, তারপর হচ্ছে প্রচুর জায়গার নাম। তো মানে ওখানে কোনো লজিক কাজ করে না যে আমি একটার সাথে একটা রিলেশন দিয়ে তারপর মনে রাখবো। মানে হুদাই প্রচুর জিনিস মনে রাখা লাগে। আচ্ছা ইতিহাস, দর্শন সাইডগুলো মুখস্থ করা লাগে। এরপরে হচ্ছে যে বলছো তুমি যে সায়েন্স কঠিন, তার নামটা আচ্ছা বলো তো, সে কেন বলছে সায়েন্সটা আসলে কঠিন? স্যার সায়েন্স কঠিন স্যার, ইন্টারে আমরা স্যার যখন স্যার কেমিস্ট্রিতে স্যার জৈব যৌগ পড়ছি আর স্যার হ্যাঁ। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়ছি, ওইটা পড়লে বোঝা যায় স্যার জৈব যৌগ কোনটা বাদ দিয়ে কঠিন আর আসছি কোনটা। স্যার। আচ্ছা দেখছেন যাক, স্যার? আমরা আমরা যে ক্লাসরুমে থাকলে আমরা আরো বেশি তর্ক বিতর্ক করতে পারতাম, এখন অনলাইনে আসলে বেশি তর্ক বিতর্ক করাটা একটু টাফ হয়ে যায়। তো তারপরে আমি কথাগুলো একটু ক্লোজ করার চেষ্টা করব। আসলে সব সাবজেক্টই পড়া কঠিন, বাট যদি আমাদের কিছু প্রি ডিফাইন্ড রুল থাকে, যেমন 2 যোগ করলে 4 হয়, এটা প্রি ডিফাইন্ড রুল, F = ma সূত্র আছে। কিন্তু দেখা যায় কি, যত বেশি তুমি ফিলোসফিতে যাবা, আমরা যেটাকে দর্শন বলি, আমাদের দার্শনিক যে থটটায় তুমি যত বেশি যাওয়ার চেষ্টা করবা, তখন কিন্তু ওই যে ও একটু কথা বলছে যে কোনো লজিক এখানে ফেলানোটা খুব ডিফিকাল্ট। আমি যদি বলি বাংলাদেশের মানুষ 5% মানুষ আমি বলি করাপ্টেড বলি, কিন্তু কেন করাপ্টেড? আর 95% মানুষ ভালো, আর 5% মানুষ করাপ্টেড, কেন করাপ্টেড? এই ব্যাখ্যাটা যদি আমরা দিতে চেষ্টা করি বা ব্যাখ্যাটাকে যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, তাহলে আমাদের অনেকগুলো ফেনোমেনা একটা দেখো কনক্লুশন করবো। হ্যাঁ, গরিব মানুষ যারা ছিল, ছোট মানুষ যারা ছিল, বা যারা খুব কষ্ট করে বড় হয়েছে তারা করাপ্টেড হয়, একটা কনক্লুশন আসতে পারে। পরক্ষণে দেখা যাবে যে যাদের কোটি টাকা আছে, হাজার কোটি টাকা আছে, তারাও করাপ্টেড। আবার দেখবা যে যে অনেক সময় দেখা যায় যারা হলো অসহায় তারা করাপশন করে, আবার দেখা যায় যে না, যারা সুস্থ সবল দেহ তারা করাপশন করে। আবার অনেক সময় আমরা কনফিউশন করতে পারি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা করাপশন করে না, আবার পরক্ষণে দেখা যাচ্ছে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও কেউ কেউ করাপশন করতেছে। তার মানে খুব খুব ইজি ওয়েতে তুমি এটাকে কনক্লুড করতে পারবে না, কিন্তু সায়েন্সের মাধ্যমে তুমি ব্যাখ্যা করতে পারবা। F = ma বিভিন্ন সূত্র দিয়া, তুমি বিভিন্ন ধরনের ইয়া দিয়া, যেমন 2 যোগ 2 করলে 4 হয়, এটা সায়েন্সের ব্যাখ্যা। কমার্সের লোকজন কি বলে 2 যোগ 2 4, ওকে গুড, ভেরি গুড, এটা হঠাৎ লজিক্যাল। আর আর্টসের লোক বলে কি 2 যোগ করলে 5 হয়, কেন হয়? ভুল করছে মানুষ, সেজন্য 5 হয়। এটা হচ্ছে ফিলোসফি, তাই না? এটা হচ্ছে লজিক, তাই না? তো আমরা বাংলাদেশে তোমরা যখন যাবা বিভিন্ন জায়গায় দেখবা, সবসময় দেখবা যে সবাই কি বলে যে ম্যানেজমেন্টের প্রবলেম, আমি ট্রেনে টিকিট পাই না, ম্যানেজমেন্টের প্রবলেম, ট্রেন ঠিক মতো ছাড়ে না, ম্যানেজমেন্টের প্রবলেম, আমরা ঠিক মতো রেশন পাই না, ম্যানেজমেন্টের প্রবলেম, স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক মতো কাজ করে না, ম্যানেজমেন্ট প্রবলেম। তো যদি এই এত যদি ম্যানেজমেন্টের প্রবলেম হয়, তাহলে আমরা কেন তো সায়েন্স পড়তেছি, কেন আমাদের ম্যানেজমেন্ট পড়াচ্ছে না গভর্নমেন্ট, কেন আমাদের ম্যানেজমেন্টের দিকে ফোকাস করাচ্ছে না? কারো কাছে যুক্তি আছে? আসলে ম্যানেজমেন্ট ইজ এ সায়েন্টিফিক স্টাডি, এটা একটা বিজ্ঞান ভিত্তিক একটা জ্ঞান। তো এখন বাংলাদেশের মানুষগুলো কিন্তু যারা সায়েন্সে যারা পড়ে, তারা কিন্তু খুব অল্প সংখ্যক লোকগুলো কিন্তু ম্যানেজমেন্ট বিবিএ পড়ে বা বিবিএর ওই অংশটা যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তুমি সিভিল ইঞ্জিনিয়ার, তুমি যদি কোনোভাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাস করতে পারো, তোমার থেকে ভালো এক্সপার্ট এই বাংলাদেশে আর কেউ হবে না। যেমন আমরা যদি বলি যে আমাদের অর্থমন্ত্রী লোটাস কামাল, হ্যাঁ, লোটাস তো অবশ্য তার একটা উপাধি, বাট সে কিন্তু স্বাধীনতার পরবর্তী সময় সব মানে সেই প্রথম ব্যক্তি যে কিন্তু তোমার সিএ বা সিএফসি বা এটা প্রথমই সে এটা করছে। তো এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তুমি যখন একজন ইঞ্জিনিয়ার ছাত্র হিসেবে যখন চার্টার্ড অ্যাকাউন্ট করবে, তখন তুমি খুব সহজভাবে খুব সুন্দরভাবে বুঝে ফেলতে পারবা যে কিভাবে এই যে শেয়ার বাজার থেকে টাকা তুলে নিয়ে যায়, কিভাবে তোমার লাভ হয়েছে 2 টাকা, কিভাবে তোমাকে শো করছে 50 টাকা, তাই না? তো ইঞ্জিনিয়াররা খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারবে। ইঞ্জিনিয়াররা শুধুমাত্র রোদে পুড়ে বৃষ্টিতে বুঝে ইট বালু সিমেন্ট দিয়ে খোয়া দিয়ে ঢালাই করবে, ব্যাপারটা কিন্তু তা না। এটা কিন্তু তোমরা মাথায় রাখবা। একজন সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু শুধু এই কাজই করে না, এখন কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারে আচ্ছা ভালো কথা, তোমাদের একটা জিনিস জিজ্ঞাসা করা হয় নাই যে তোমরা তো এখানে সিভিল ইঞ্জিনিয়ার পড়ছো, মনে হয় বাধ্য হয়ে ভর্তি হয়েছো, আমি জানি না। এই অশোকা দাস বলতে পারো তুমি কেন এখানে ভর্তি হয়েছো, তোমার ইয়া কি, তুমি মানে কার মতো সিভিল ইঞ্জিনিয়ার হইতে চাও? স্যার বাধ্য হয়ে ভর্তি হয়েছি, অনেস্ট আনসার। ওকে,
সন্দীপ, তোমার কি কোনো মোটিভেশন ছিল সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য? না স্যার, বাধ্য হইছো? বাধ্য বলতে স্যার আমি ইচ্ছা ছিল যে আইপি পড়ার, কিন্তু হয়ে গেছে সিভিল ইঞ্জিনিয়ার। এটা এটা এটাকে তো একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার বললা। যদি তোমার সত্যি ইচ্ছা থাকে তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে আমাদের আইপি তে এমএসসি করো, 3.25 এর উপর সিজিপিএ রেখে ওখান থেকে, তাহলে তুমি সরাসরি আইপি তে মাস্টার্স করতে পারবা। আইপি তে মাস্টার্স করলে আমি তোমাকে একটা গ্যারান্টি, সিভিল ইঞ্জিনিয়ারকে আমি একটা গ্যারান্টি দিয়ে এশিওর দিয়ে বলতে পারি যে যদি কমপ্লিট করতে পারো বা শেষ করতে পারো, 2 বছরের এমএসসি কোর্স করতে হবে, তাহলে তোমার স্যালারি লেস দ্যান ইকুয়াল টু 2 লাখ। এটা হতে পারে ন্যাশনাল অথবা ওয়ার্ল্ড ওয়াইড। আমি তোমাকে এশিওর, আমি তোমাকে চাকরি দিয়ে দেবো, ঠিক আছে? কারণ সিভিল ইঞ্জিনিয়ার একটা বড় একটা অংশ জুড়ে আছে তোমার সেফটি, মানে আমরা বলি যে সেফটি ম্যানেজমেন্ট বলি, সেফটি ম্যানেজমেন্ট বলছে, কিন্তু খেয়াল করে দেখো বাংলাদেশে কোনো সেফটি ম্যানেজমেন্টের বিসি ডিগ্রি আছে নাকি তোমাদের জানা মতে, কেউ বলতে পারবা? না স্যার। নাই। তো তুমি যখনই আইপি তে পড়বা, আইপির একটা বিরাট অংশ জুড়ে আছে তোমার সেফটি ম্যানেজমেন্ট মাস্টার্স এর ক্ষেত্রে, তখন তুমি সুন্দরভাবে তোমার সেফটির একটা অংশ তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা। এবং তো ওই ইমপ্লিমেন্ট করতে পারলে তোমার একটা জায়গা ফোকাসিং থাকবে, সেটা হচ্ছে যে তোমার ভালো একটা স্যালারি হবে। তুমি মানে ইয়াতে তুমি যে মধ্যপ্রাচ্য বা অন্য জায়গাগুলো, এটা একটা বিশাল অপরচুনিটি জায়গা। আরো অনেকগুলো আছে, কোয়ালিটি কন্ট্রোল। সিভিল ইঞ্জিনিয়ার তোমরা কোথাও কোয়ালিটি কন্ট্রোল করছো? পড়ো নাই তো কিভাবে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং কোয়ালিটি কন্ট্রোল শুরু করবা? তো এই ব্যাপারগুলো কিন্তু একটা একটা ভালো জায়গা অংশ জুড়ে আছে। তুমি আমরা যদি ক্রস ফাংশনাল সাবজেক্ট গুলো যদি পড়ি, দেখবা সায়েন্সের স্টুডেন্ট দেখবা যে কমার্স পড়ে, মানে বিবিএ পড়ে, দেখবা যে হেভি স্যালারি পায়, কারণ তো খুব সায়েন্সের ব্যাপারে এক্সপার্ট। যেহেতু আমি প্রথমে বলছি যে ম্যানেজমেন্ট ইজ দ্য স্টাডি অফ সায়েন্স, সায়েন্সের স্টাডি হচ্ছে ম্যানেজমেন্ট, তাই না? স্যার তাহলে একটা জিনিস তো হয়তো বুঝতে পারছো তোমাদের যে আইডিয়া বেসটা আমরা আস্তে আস্তে তোমাদের ক্যারিয়ার নিয়ে আমি আলাপ করব। তো একটা জিনিস তোমরা অশোকা এবং হচ্ছে সন্দীপ দুজনকে আমি বলতেছি, একটা জিনিস ফোকাস করে রাখবা, যে তুমি এখানে বা মানে বাধ্য হয়েছো বা বাই ফোর্সফুলি এখানে আসছো, বাট ইউ হ্যাভ এ লট অফ অপরচুনিটি টু ক্রিয়েট, টু ইনোভেটিভ ইয়োর সেলফ। তো একজন সিভিল ইঞ্জিনিয়ারে শুধুমাত্র যে রড সিমেন্ট বালু ঢালাই দেবে এইটা আমি কোনো মতেই বিশ্বাস করি না। এ সিভিল ইঞ্জিনিয়ার হ্যাজ টু লট অফ টাস্ক। তুমি যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমি তোমার একটা কথা বলি, প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটা পড়াচ্ছি এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে যে সফটওয়্যারটা ব্যবহার করা তাকে বলা প্রাইম এভরা P13। আমি অবশ্য P7 পর্যন্ত আমি পারি বা আমি শিখছি, তাও ট্রায়াল ভার্সন। একটা সফটওয়্যারের দাম হচ্ছে প্রায় 5 কোটি টাকার মতো একটা সফটওয়্যারের দাম। আমি ট্রায়াল ভার্সনে কিছুটা শিখছিলাম। সো তুমি যদি এটা কোনো মতে শিখতে পারো বা কোনো মতে কোর্স করতে পারো, যে কোনো ভাবে করতে পারো, তাহলে তোমার অবস্থান বাংলাদেশে না, তোমার অবস্থান বিশ্বের যে কোনো প্রান্তে তোমার অবস্থান। কারণ এই ধরনের সফটওয়্যার গুলো প্রজেক্টের ক্ষেত্রে বড় বড় হিউজ প্রজেক্টের সাথে এগুলো যুক্ত থাকে। সো তোমরা এই যে সব প্রজেক্টের সফটওয়্যারের নামটা আবার বলেন স্যার। প্রাইম এভেরা। এখন হ্যাঁ, এটার সাথে মাইক্রোসফট প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা হচ্ছে তোমার ফ্রি ভার্সন। যে কোনো জিনিসই মানে চলে, জীবন চলে যায়, তোমার সমস্যা নাই, জীবন তোমার চলে যাবে। বাট কিন্তু যদি হ্যাঁ ওটা ফ্রি জিনিস তুমি তো বলো কি জিনিস, হ্যাঁ। আর যদি প্রাইম এভারা P13 বা 17 এখন চলে, আমি অনেকদিন এর সাথে জড়িত না। আর আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট, তুমি যে প্রফেশনাল সফটওয়্যার কথা বলছো, আমি হচ্ছে এক্সপার্ট। ইউ ক্যান আস্ক মি এট এনিথিং, এন্ড যদি তোমরা চাও তোমাদের একটা ট্রেনিং কোর্স, আমি যদি ক্যাম্পাস খোলে এই ক্লাসের মধ্যে আমি একটা 7 দিনের একটা ট্রেনিং কোর্স তোমাদের করাই দেবো। এবং এই একটা সফটওয়্যার দিয়ে তুমি বাংলাদেশের বহুত মানুষের মাথা খাই ফেলতে পারবা। এবং তুমি জানো কিনা জানি না, আই ওয়াজ এ প্রজেক্ট ম্যানেজার from 2012 to 2014 in Anand Shipyard and Slippers Limited, মেঘনাঘাট, নারায়ণগঞ্জ। এবং আমি বাংলাদেশের প্রায় 600 কোটি টাকার, বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশ 600 কোটি টাকার দুইটা প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ছিলাম। আর ফরেন প্রায় 400 কোটি টাকার দুইটা জাহাজ জার্মানির, এটা আমি প্রজেক্ট ম্যানেজার ছিলাম। সো আই হ্যাভ লিটল বিট এক্সপিরিয়েন্স অ্যাবাউট টু ম্যানেজ এ প্রজেক্ট।
এবং তুমি জানো যেহেতু বাঙালি ম্যানেজমেন্ট বলে, তো বাঙালি ম্যানেজমেন্ট অনেক চ্যালেঞ্জ থাকে, আমি চেষ্টা করছি সেখান থেকে। এবং আমি তোমার যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে ড্রয়িং আছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড অল দ্য ড্রয়িং, যে জেনারেল ম্যানেজমেন্ট প্ল্যান থেকে শুরু করে ডিটেল প্রোডাকশন প্ল্যানিং, কলাম বিম, তোমার ড্রপ ওয়াল থেকে শুরু করে তুমি যা বলো মোটামুটি আই নো দ্যাট ভেরি ওয়েল, বিকজ মেকানিক্স সলিড আমিও পড়ছি, তুমিও পড়ছো, মেকানিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তুমিও পড়ছো, আমিও পড়ছি, ঠিক আছে। এবং তুমি প্র্যাকটিক্যালি জব করো নাই এই সিভিল ইঞ্জিনিয়ারিং, আমি প্র্যাকটিক্যালি জব করছি। এবং আমি ছাত্র জীবনে যখন পলিটিক্স করতাম তখন আমি ঠিকাদার ছিলাম, 98 to 2010 I was in contractor, so I have a lot of experience about the তোমার কি বলে এই যে তোমরা যা যেগুলো করো ডিটেল ড্রয়িং এগুলো সবকিছু আমার ভালো নজরে আছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা খুব সহজভাবে থিওরি এবং প্র্যাকটিক্যালের একটা ইন্টারফেস করতে পারবো, ঠিক আছে। তো আমরা আজকে একটু ডেফিনিশন অফ প্রজেক্টে যাই। সরি আপনার পড়ালেখা কি সাস্টি? হ্যাঁ, আমি শাস্ত্রী পড়াশোনা করছি, আমি 2004 সেশন। না আমরা একটু দেখো ডেফিনিশন অফ, তোমাদের যেটা বলতেছিলাম যে আমি সাস্টে 2004-এ আইপি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি এবং 2010 সালে আমি বের হয়ে গেছি। 10-এর শুরুতে আমি সিলেবাসে জয়েন করছি এবং ওইখানটায় ছিলাম 4 বছর। মাঝখানে বিসিএস একবার ট্রাই করছিলাম, ভাইবা থেকে বাদ দিয়ে দিয়েছে, কেন বাদ দিয়েছে আল্লাহ মাহবুদ জানে, ঠিক জানি না। এরপরে 2014 সালের প্রথম দিকে মানে 13 অক্টোবর এখানে জয়েন করি, মানে 14-তে প্রথম দিকে। তারপরে এখন থেকে প্রায় 6-7 বছর আমি আছি স্টুডেন্ট, মানে লেকচারার ছিলাম প্রথম, এখন স্টুডেন্ট প্রফেসর হিসেবে আছি। মাঝখানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব পালন করছি, বিভিন্ন কিছু স্টুডেন্ট অ্যাডভাইজার থেকে শুরু করে তোমার সহকারী প্রক্টর এইগুলো। তো আরো তোমাদের সাথে কথা বলা যাবে এই ব্যাপারে। তো আমরা ফার্স্ট অফ অল একটু দেখি আমাদের আমরা একটু হোল্ড করতে হবে, ঠিক আছে, একটু হোল্ড করতে হবে। ও সন্দীপ দা, নাই আর তো গেছেন গিয়া চাকরি হয়ে গেছে, দুঃখ লাগে না আমারই দিলা না স্যার আছে আসুই।
এই শোনো, আমরা একটু ডেফিনিশনটা পড়ে আজকে আমরা সামনে আগাই, ঠিক আছে? জি স্যার। দেখো, বলা হচ্ছে যে প্রজেক্ট ইজ এ কালেকশন অফ টাস্ক অর জবস aimed at a single objective or set of objective। তার মানে প্রজেক্টটাকে আমরা বলতেছি যে অনেকগুলো কাজের সমন্বয় অথবা একটা কাজের সমন্বয়। যেমন আমরা এখন এই মুহূর্তে বলতেছি যে আমাদেরকে করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি করতে হবে। সো এই অ্যান্টিবডি তৈরি করাটা হচ্ছে আমাদের গোল বা সিঙ্গেল অবজেক্টিভ আমাদের, এবং এই কাজটা করার জন্য আমাদেরকে কালেকশন অফ টাস্ক করতে হয়। তো এইটাকে আমরা বলতেছি যে একটা প্রজেক্ট বলতেছি, এবং এর সাথে আরেকটা যুক্ত হবে যে ইট শুড কালমিনেট এট এ ডেফিনেবল এন্ড পয়েন্ট। অবশ্যই এর একটা শেষ প্রান্ত থাকতে হবে। একটা প্রজেক্ট বছরের পর বছর চলতে পারে না। বাংলাদেশে অবশ্য চলে, 10 বছর 20 বছর পর্যন্ত একটা প্রজেক্ট চলে, এর মা বাপ পাওয়া যায় না শেষ পর্যন্ত। এন্ড উইদিন ফাইনাইট টাইম স্প্যান এন্ড রিসোর্স, তোমাকে অবশ্যই একটা টাইম স্প্যান থাকতে হবে, এবং যে পরিমাণ রিসোর্স তুমি ইচ্ছা মতো রিসোর্স মানে ইচ্ছা মতো টাকা পয়সা তুমি খরচ করতে পারো না। ইউ ক্যান নট ডু দিস। তো এখন একটা আমরা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে যাওয়ার আগে আমরা যাব প্রজেক্টের ম্যানেজমেন্ট করতে গেলে। তো খেয়াল রাখবো, একটা প্রজেক্ট যখন ম্যানেজ করতে যাব তখন তার 5টা বেসিক ফান্ডামেন্টাল কম্বিনেশন থাকতে হবে: ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, কন্ট্রোলিং এন্ড ক্লোজিং। এই 5টা জিনিস না থাকলে সেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রজেক্ট হইতে হবে না। তোমাকে ইনিশিয়েটিং নিতে হবে যে আমি বাংলাদেশের পদ্মা নদীর উপর দ্বিতীয় পদ্মা সেতু করব, এটা তোমার ইনিশিয়েটিং। তোমাকে প্ল্যানিং করতে হবে, তুমি জার্মানি থেকে ড্রয়িং করতে পারো, তুমি জাপান থেকে ড্রয়িং করতে পারো, তুমি চায়না থেকে ড্রয়িং করতে পারো, এটা তোমার প্ল্যানিং। দেন তুমি এটাকে শুরু করতে পারো, পাইলিং শুরু করতে হবে, তোমাকে বিভিন্ন ধরনের কাজ শুরু করতে হবে। দেন তোমার দেখবা কন্ট্রোলিং করতে হবে। কেন কন্ট্রোলিং করতে হবে? এই কারণে দেখবা যে মাঝে মাঝে পাইলিংটা দেখবা যে ডেপটা বাড়াই দিচ্ছে। তোমরা দেখবে যে আমাদের যে পদ্মা ব্রিজের ডেপ বাড়াই দিতেছে, কারণ নিচে যে আন্ডার ওয়াটার আন্ডার আর্থের যে কন্ডিশন ছিল সেখানে ফ্লো আপ ম্যাটেরিয়াল ছিল, ম্যাটেরিয়াল গুলো ফ্লো করতো, বিশেষ করে স্যান্ড বা আমরা যেটাকে বলি হচ্ছে তোমার সয়েলটা ফ্লো করছে। সো সেখানে কিন্তু তোমাকে ডেপটা বাড়াই দিতে হচ্ছে। অনেক সময় দেখা যায় কস্টিংটা বেশি হয়ে যাচ্ছে, তখন কন্ট্রোল করতে হবে। লাস্ট হলো হচ্ছে ক্লোজিং। তোমাকে এটা খুব সুন্দরভাবে এটাকে শেষ করতে হবে। তুমি এলোমেলো ভাবে এই কাজটা শেষ করতে পারো না। তুমি দেখবা যে আমাদের যে এই যে তোমাদের এইখানে আগুন লাগছিল একটা গ্যাসের, এই জায়গা আমরা ভুলে গেছি জায়গাটার নাম, সিলেটে। তো ওখানে কিন্তু দেখবা যে একটা প্রজেক্টটা তো অর্ধেক মতো আগুন লাগছে, তারা কিন্তু এরকম রেখে একদম লামসাম আকারে রেখে তারা কিন্তু পালাই গেছে। তো এইটা হচ্ছে মোটামুটি একটা কথাবার্তার জায়গা। রাইট। এটা হচ্ছে একটা কালেকশন অফ টাস্ক থাকবে, এবং এখানে একটা গোল থাকবে, এবং সেই গোলটাকে তোমাকে অ্যাকমপ্লিশ করতে হবে একটা রিসোর্স এবং তোমার একটা এন্ড পয়েন্টের মাধ্যমে। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। তো আজকে তোমাদেরকে এই পর্যন্ত শেষ করতে হবে, কারণ আমাকে একটু ক্যাম্পাসে যাইতে হবে। আমি বাসা বসে ক্লাস নিতেছিলাম। তো আমি নেক্সট আবার জানা সিয়ার তোমার মেইল অ্যাড্রেসটা দিও, আমি স্লাইডটা পাঠিয়ে দেবো তোমাকে, ঠিক আছে? আর তোমাদের কোর্স নিয়ে কোনো সমস্যা নাই। কোর্স দেখবা যে মুখস্থ হয়ে যাবে কোর্স টপ টু বটম, এবং তুমি দেখবা যে তোমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে এটা খুবই ইন্টারফেস করবে। যদিও মাল্টিনেশনাল কোম্পানি হলে তুমি প্র্যাকটিস করতে পারবা, বাংলাদেশের কোম্পানি হলে তুমি প্র্যাকটিস করতে পারবা না। এটা হচ্ছে মোটামুটি কথাবার্তা, বুঝতে পারছো? ওকে স্যার, আমাদের রেফারেন্স বুক আছে, আমি তোমাদের রেফারেন্স বুক দিব। এখন এই মুহূর্তে আমার নামটা মনে নাই। তোমরা নেটে দেখো যেটা অ্যাভেলেবেল ডাউনলোড করতে পাওয়া যায় এরকম প্রজেক্ট ম্যানেজমেন্টের বই, সেটা দেখো, আমার একটা জানা ওইটাই আশা করি হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টের বই মোটামুটি সব জায়গায় একই রকম, এটার ভিন্নতা খুব একটা নাই বললেই চলে আর কি। যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, কেনার দরকার নাই, কারণ এগুলো সব সফটওয়্যার এগুলো পাওয়া যায়। তো সো এটা কিনে খুব বেশি সুবিধা করাটা। আচ্ছা দেখি, আমি তারপর তোমাদেরকে বলতেছি। আমার কাছে একটা সম্ভবত জেইন এর প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট নামে একটা বই আছে, সম্ভবত জেইন, লোকটার নামটা হচ্ছে জেইন। আমি দেখে তোমার জানাবো, ঠিক আছে? তুমি সিআর এর এটা মেল অ্যাড্রেসটা পাঠাই দিও, ঠিক আছে? জি স্যার, পাঠিয়ে দিব। তো আজকে বলে থাক, ভালো থাকো সবাই, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।